প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা চমৎকার এক দেশ চীন। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির বৈচিত্র্যময় ভূপ্রকৃতি মুগ্ধ করে সারা দুনিয়ার পর্যটকদের। শুধু চোখ জোড়ানো প্রকৃতি নয়, প্রাচীন কাল থেকেই শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস ঐতিহ্যে অনন্য বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটি। সঙ্গত কারণেই চীন ভ্রমণের সুপ্ত ইচ্ছা থাকে প্রত্যেক ভ্রমণ পিপাসুরী। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই চীনে হাজির হয়েছি আমি আর আমার ভ্রমণ সঙ্গী নিলয়। এ যাত্রায় আমরা ঘুরে বেরিয়েছি চীনের প্রত্যন্ত গ্রামীণ জনপদে। পৃথিবীর প্রথম চায়ের দোকান থেকে শুরু করে আমরা দেখেছি বিলুপ্তপ্রায় প্রাণী পান্ডার প্রজনন কেন্দ্র, আর অবশ্যই স্বাদ নিয়েছি বিখ্যাত চাইনিজ সব বাহারি খাবারের, আর পরিচিত হয়েছি বিচিত্র রীতিনীতির সাথে। মোটা দাগে ইটকাঠ পাথরের তৈরি উন্নত নগর সভ্যতা, সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতির বাইরেও যে চীন সম্পর্কে অনেক কিছু দেখার ও জানার আছে, এই সিরিজের ভিডিওগুলোতে আমরা তাই তুলে ধরার চেষ্টা করব একে একে। অবশেষে শুরু হলো বহুল আকাঙ্ক্ষিত আরেকটি ভ্রমণ গল্পের। চীনে যাওয়ার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আজ। পড়ন্ত বিকেলে আমরা ছুটে চলেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। চীনের গুয়াংজুর উদ্দেশ্যে আমাদের বিমান উড়াল দেবে রাত 10টা 10 মিনিটে। জ্যামে পড়ার ভয়ে আমরা একটু আগেই রওনা দিয়েছি। বলে রাখি, গাড়ি বুক অ্যাপের মাধ্যমে 2 দিন আগেই রিজার্ভ করে রেখেছিলাম এই গাড়িটি। একেবারে যথাসময়ে বাসার দরজায় হাজির, তাই এয়ারপোর্টে যাওয়াটা হলো নির্ঝঞ্ঝাট। সেডান, নোয়া, হাইয়েস্ট, প্রোবক্স যে কোনো গাড়ি সহজেই ভাড়া করতে পারবেন গাড়ি বুক অ্যাপ থেকে। এখানে ভাড়া কম হওয়ার প্রধান কারণ গাড়ি বুক ড্রাইভারদের কাছ থেকে কোনো কমিশন চার্জ করে না। ট্রিপ রিকোয়েস্ট করলে অসংখ্য গাড়ি আর ভাড়ার অপশন পাবেন। শুধু এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ নয়, আপনি শহরের ভেতরে কিংবা বাইরে দেশের বিভিন্ন প্রান্তে যেতে ব্যবহার করতে পারেন গাড়ি বুক অ্যাপ। আর হ্যাঁ, বুকিংয়ের সময় সুমন 350 কোড ব্যবহার করলে পেয়ে যাবেন 350 টাকা ডিসকাউন্ট। চলতে চলতে আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম, অস্ত যাওয়া সূর্যের আভায় তখনও আলোকিত উত্তরার আকাশ। লাক্সুস কোম্পানির লাক্সারি ট্রাভেল ব্যাগ কাঁধে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলো নিলয়। শুরুতেই আমাদের কাছে থাকা কিছু টাকা ডলারে রূপান্তর করে নিলাম। প্রিয় ঘ্রাণ বন্ধুরা, এই ভ্রমণের এয়ার টিকিট, হোটেল ভাড়া ও ভিসা প্রসেসিং সহ সবকিছুই এই ভিডিওতে জানিয়ে দেব আপনাদের। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে আজ আমরা গুয়াংজু যাচ্ছি। বোর্ডিং পাস নেওয়ার জন্য চেক ইন কাউন্টারে অনেক ভিড় আজ। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিয়ে হাঁটা দিলাম ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য। ইমিগ্রেশন শেষ করার পরই দেখা হয়ে গেল একই ফ্লাইটের 2 সহযাত্রীর সঙ্গে। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। এখন আমাদের বোর্ডিংয়ের পালা, কিন্তু বোর্ডিংয়ের আগে আমাদের হাতে বেশ কিছু সময় আছে। তো আমরা কোনো একটি লাউঞ্জে যাব, কোনো একটি ব্যাংকের, দেখি সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আর এখানে এসেই দেখা হয়ে গেল 2জন ভাইয়ের সঙ্গে। একজন হচ্ছে প্রবীর দা আর লিটন ভাই। তারা একসময় প্রাণ আরে ফেলে জব করতেন, এখন নিজেরাই উদ্যোক্তা। চীনে যাচ্ছেন প্রথমবারের মতো, আমিও প্রথমবার। দেখা হয়ে ভালো লাগলো। লিটন ভাই, প্রবীর দা, আপনার এই প্রথম যাচ্ছেন চায়না, কেমন লাগছে? চায়না আসলে আমি তো এর আগে অনেক দেশে গেছি, কিন্তু আজকে চায়না যাচ্ছি, আলাদা একটা ইমেজ কাজ করছে। কেন মানে আমি আপনার অনেক ভিডিও দেখি, আর আপনার এইগুলো আমার অনেক সুন্দর লাগে। তারপর আজকে এসে আপনার সাথে দেখা হয়েছে, এটা আমার
যাওয়ার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করছে, আনন্দের মাত্রা। সেটা হলো চায়না যাচ্ছেন, চায়না তো যাওয়ার স্বপ্ন ছিল সেক্ষেত্রে কি? চায়না যাওয়ার তো স্বপ্ন আগে থেকেই ছিল, যখন চাকরি করছি কয়েকবার সুযোগ আসছে, কিন্তু কোভিডের কারণে যেতে পারি নাই। লিটন ভাই বলেন, উদ্যোক্তা আপনি, মানে উদ্যোক্তারা তো শুধু আপনি নিজে চাকরি ছেড়েছেন, উদ্যোক্তা হয়েছেন, তার মানে অনেক মানুষের কর্মসংস্থান আপনাদের মাধ্যমে সামনে হতে যাচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের উদ্দেশ্যের সাথে সাথে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো খুবই ভালো লাগলো, আমরা একসাথেই দেখি আমরা কোন লাউঞ্জে যেতে পারি। আমার এমটিভি কার্ড আছে, ইভিএল আছে, কিন্তু প্রত্যেকটা কার্ডেই 2 জন করে নেওয়া যায়, 4 জন। ওনারটায় 4 জন। তাই প্রবীরদার সাথেই যাচ্ছি আমরা 4 জন একসাথে। আর ক্যামেরার পেছনে যাকে দেখা যাচ্ছে না, নিলয়, সে শুট করছে আর কি। নিলয়দার আমার আরেকটা পরিচয় আছে কিন্তু। নিলয়দা হচ্ছে আমাদের শৈলকুপার ছেলে, এবং সে আমার আমি যে হাই স্কুলে পড়ছি সে সেখানে পড়ছে। এখানে অনেক খাবার, কোনটা খাবো আর কোনটা খাবো না ভাবতে হচ্ছে। খাবারগুলো যে খুব মজাদার তা দেখেই বুঝতে পারছি। যা হোক, আমরা যে যার পছন্দ মতো খাবার নিয়ে মজা করে খেয়ে নিলাম। খাওয়ার পর নিরাপত্তা তল্লাশি সেরে নিয়ে বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করতে থাকলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিংয়ের ডাক এলো। বাসে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের দিকে। বলে রাখি, চীনে যাওয়ার জন্য আপনারা চায়না ইস্টার্ন, সাউদার্ন কিংবা বাংলাদেশ বিমানও বেছে নিতে পারেন। বুকিং দিতে গিয়ে বাংলাদেশ বিমানের আমরা কোনো আসন পাইনি, পরে ইউএস বাংলায় বুকিং দিয়েছি অনেক বেশি দামে। আমাদের 2 জনের রিটার্ন টিকিটের দাম পড়েছে 92,000 টাকা। আগে ভাগে বুকিং দিলে অবশ্য 60 থেকে 65,000 টাকায়ও এই টিকিট পেতে পারেন আপনারা। দেখে মনে হলো বেশ পুরনো এয়ারক্রাফট দিয়েই এই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। সিটগুলোর অবস্থা একেবারেই নড়বড়ে। নিলয়ের সামনের সিটের সাথে সংযুক্ত ট্রে বারবার এমনিতেই খসে পড়ছিল মুখের সামনে। কেবিন ক্রু কয়েকবার চেষ্টা করেও যা ঠিক করতে পারলেন না। ভাড়া কম্প্রোমাইজ করে না, কিন্তু নরবরে একে লক্কর ঝক্কর, রিস্ক না, কোন সময় পুরো গায়ের উপর। লিটন ভাই ও প্রবীরদার সিট আমাদের ঠিক পেছনেই। যা হোক, যথাসময়ে রাত 10:10 উড়াল দেওয়ার জন্য দৌড় দিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই ঢাকার আকাশে ভাসতে থাকলাম আমরা। চীনের গুয়াংজু শহরে এই বিমানটি ল্যান্ড করবে 3 ঘন্টা 40 মিনিট পর, ভোর 3:50 উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর দেয়া হলো রাতের খাবার। গরম গরম ভাত, সবজি আর চিকেন কারি, সেই সাথে দেয়া হয়েছে পাউরুটি আর ফিরনি। খাবার সবগুলোই বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে দিলাম এক ঘুম যখন ভাঙলো, তখন আমরা চীনের আকাশে ভাসছি। একের পর এক আলো ঝলমলে চীনের শহরগুলো দেখতে থাকলাম জানালা দিয়ে। স্বপ্নের এই চীন ভ্রমণে সহযোগী হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি মুক্তা মিনারেল ওয়াটার, আনবক্সিং টেক ও লাক্সুসের প্রতি। তাদের আন্তরিক সহায়তা আমার এই ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। উঠতে উঠতে চলে এলাম গুয়াংজু শহরের উপরে। রাতের শেষ প্রহরের আলো আঁধারির মাঝেই হা করে দেখছি শহরের স্থাপনা, পথঘাট সব কিছু। প্রায় 3.25 ঘন্টা একটানা ওড়ার পর এবার বিমানটি নামতে থাকলো গুয়াংজু বিমানবন্দরে। অবশেষে আমাদের বিমানটি স্পর্শ করলো চীনের মাটি। চীনে পৌঁছে গেছি, ভাবতেই ভালো লাগছে। বিমান থেকে নেমে ইমিগ্রেশনের জন্য এগিয়ে যেতে থাকলাম আমরা। বলে রাখি, ইমিগ্রেশনে কনফার্ম রিটার্ন টিকিট ও হোটেল বুকিং দেখতে চাইবে অবশ্যই। আপনারা যদি চীনে আসেন, এ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আমরা ইমিগ্রেশন শেষ করে একেবারে লাগেজ নিয়ে যাচ্ছি, অবশেষে চলে এসেছি। আমরা এখানে সিম কার্ড কিনলাম দুজনেই। 2 ধরনের প্যাকেজ এখানে রয়েছে। আমি নিয়েছি 180 RMB দিয়ে, এটা 50 GB, আর 120 RMB দিয়ে নিলয় নিচ্ছে 20 GBর একটি প্যাকেজ।
150 RMB দিয়ে। ও নিচ্ছে হচ্ছে 20 জিবির একটি প্যাকেজ। আমরা অ্যাগোডার মাধ্যমে হোটেল বুকিং দিয়ে রেখেছি গুয়াংজু শহরের তাওজিন মেট্রো স্টেশনের কাছে। শুনেছি এখানে একটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আছে। এবার সেদিকেই এগিয়ে যেতে থাকলাম। মেট্রো স্টেশনে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভাররা ডাকাডাকি করতে থাকলেন। একজন 150 RMB তথা প্রায় 2500 টাকায় হোটেলে পৌঁছে দিতে চাইলেন, কিন্তু আমরা জেনেছি মেট্রোতে গেলে দুইজনের খরচ পড়বে 14 RMB বা 238 টাকা মাত্র। তবে কিভাবে মেট্রোর টিকিট কাটতে হয় আমরা তা জানি না। এখানকার কেউ ইংরেজিও বোঝে না। অবশেষে একজন নিরাপত্তাকর্মী বেশ আন্তরিকতার সাথে আমাদের মেট্রোর টিকিট করে দিলেন। টিকিট তথা সবুজ কয়েন হাতে ধরিয়ে দিয়ে কিভাবে তা ব্যবহার করতে হবে তাও বুঝিয়ে দিলেন। এবার আমরা উঠে পড়লাম মেট্রোতে। এখন সকাল 6:30 বাজে। চাইনিজরা এই সাত সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঘুম ঘুম চোখে মোটামুটি সবাই চুপচাপ তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে। আমাদের গন্তব্য তাওজিন স্টেশন কত দূর তা এক যাত্রীর কাছে জেনে নিল নিলয়। তিনি জানালেন কয়েকটি স্টেশন পর আমাদের মেট্রোটি চেঞ্জ করতে হবে। আমরা আন্ডারগ্রাউন্ড পথে ছুটে চলেছি। চীনে আসার পর এখনো সূর্যের আলো দেখতে পাইনি। এবার মেট্রো চেঞ্জ করার পালা। এত সকালে এত মানুষের মুভমেন্ট দেখে অবাক হলাম। আমাদের দেশে এত সকালে এত মানুষ এভাবে কাজে বের হয় না বললেই চলে। কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম তাওজিন স্টেশনগামী মেট্রো। আবারও ছুটতে থাকলাম আমরা। চীনে এসে সাত সকালে মেট্রো ভ্রমণের এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। এবার দিনের আলোয় চোখে ধরা দিল চীন। দেখে নিলাম সেই পার্ল রিভার। এই পার্ল নদীর কথা অনেক শুনেছি আমি, নিজ চোখে দেখছি আজ। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে তথা তাওজিন স্টেশনে। চলন্ত সিঁড়ি বেয়ে আমরা যেন পাতালপুরি থেকে ধীরে ধীরে উঠে আসছি ভূপৃষ্ঠে। আলোর জগতে চলে আসলাম। বন্ধুরা, আপনারা কি চীন ভ্রমণের কথা ভাবছেন? চীনের যে কোনো প্রদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন একেবারে নিশ্চিন্তে। শুধু যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তার কাছ থেকে পছন্দের ট্যুর প্যাকেজ নিয়ে আপনিও ঘুরে যেতে পারেন চীন। ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ ও আনুষঙ্গিক সহায়তাও করবে বেঙ্গল ভিস্তা। চায়নার গুয়াংজু শহরে হাঁটছি, অনেক ভালো লাগছে। দীর্ঘ যাত্রার পরে এই শহরের মানুষজন, যানবাহন, সুউচ্চ ভবন সব কিছু দেখছি আর দারুণ লাগছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে যাব। হোটেল খুঁজছি। এখানে যেহেতু গুগল ম্যাপ বা কোনো কিছুই কাজ করে না, খুঁজে পেতে হচ্ছে আমাদের। আর কেউ ইংরেজিও জানে না, বলেও বোঝানো যাচ্ছে না। এই যে নিলয় চেষ্টা করছে একে ওকে ধরে যে আমাদের হোটেলটা কোন পাশে। আশপাশেই হোটেল, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথায়। ম্যাপ নাই, এটা হচ্ছে বড় জটিলতা আমাদের জন্য। সত্যি আমাদের হোটেল খুঁজে পেতে অনেক বেগ পেতে হচ্ছে। এই যে চাইনিজ কাপল, তারা ইংরেজিটাকে ট্রান্সলেট করে চাইনিজ ভাষা করে নিয়ে দেখছেন যে হোটেলের লোকেশন কোথায়। এর আগেও 3-4 জনকে নিলয় দেখিয়েছে। তারা বরাবরই সবাই বলেছেন যে আশপাশেই, মানে তারা ঠিকমতো দেখিয়েও দিতে পারছেন না, দেখিয়ে দিলেও হয়তো আমরা বুঝতে পারছি না যে কোথায় যাব। এখন কিন্তু তারা চেষ্টা করছেন আমাদের দেখিয়ে দেওয়ার জন্য। দেখি কতক্ষণ লাগে। আমাদের ভীষণ ঘুমও পাচ্ছে। লোকেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে
হোটেলের দিকে হাঁটতে থাকলাম আমরা। খুব সকালে সবাই কাজে যাচ্ছেন, সবার মধ্যে একটা গতি লক্ষ্য করছি, মানে ঢিলে ঢালা ঢিলামি করে হাঁটা না। তাদের যে কাজ আছে, কাজে যেতে হবে, সেই গতিটা যারা হাঁটছেন তাদের মধ্যে দেখছি। তারা গাড়িতে উঠছেন, ট্রেনে উঠছেন, মেট্রোতে উঠছেন, সবার মধ্যেই কিন্তু সেই গতিটা দেখতে পাচ্ছি। দেখুন, সবাই দৌড়ের উপর আছে, তাদের কাজে যেতে হবে। কাজে যে উন্নয়নের মূলমন্ত্র এবং এদের জীবনযাত্রার এই গতির কারণেই কিন্তু জাতি হিসেবে তারা গতিশীল, অর্থনীতি তাদের উন্নত এবং ঊর্ধ্বগামী। ও এখানে দেখুন বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, সবগুলো খাবারই লোভনীয় মনে হচ্ছে। সারা রাত ঘুমাইনি, হোটেল খুঁজছি, এর মধ্যে এই রকম খাবারের পসরা দেখে সত্যিই ভালো লাগছে। প্রত্যেকটা খাবারই সুস্বাদু হবে বলে আমার কাছে মনে হচ্ছে। দেখুন না, কি দারুণ দারুণ সব খাবার। এসব খাবারের নাম জানি না, তবে দেখেই মনে হচ্ছে যে অনেক সুস্বাদু হবে। এই যে দেখুন, চাইনিজরা সকালের কাজে যাওয়ার আগে তারা এখানে খাবার কিনছেন। নিলয়, জি ভাই। কি কেমন লাগছে হোটেল খুঁজতে? আরে খুবই বিরক্তিকর লাগতেছে ভাই, মানে একদম সাত সকালে মেট্রো এক্সপিরিয়েন্স নিতে গিয়ে আসলে ট্যাক্সি হায়ার করা হয় না, যে আবার কখন মেট্রোতে উঠবো, কারণ সবসময় তো আমরা ট্যাক্সি নিয়েই ঘুরে বেড়াবো। তো ভাবলাম যে প্রথম অভিজ্ঞতা মেট্রোতেই হোক। তো সেটা এবং নিতে ভাড়াও গিয়ে- কম ছিল অনেক। ভাড়াও কম ছিল, তো সেটা নিতে গিয়ে যে এত ভোগান্তি হবে এটা কল্পনাই করি নাই। এরপরে এখানে এসে কোনো রাইড শেয়ারিং অ্যাপ নাই, গুগল ম্যাপ নাই, ইভেন ভিপিএনও সবগুলো, দুইটা ভিপিএন ইনস্টল করা, দুইটা কাজ করতেছে না। তো আসলে একটা বেশ ভালো ঝামেলাই পড়ছে। এবং এখানের যারা মানুষ লোকাল, এরা এবিসিডিও বোঝে না, মানে এই একেবারে বেসিক ইংলিশটাও অনেকেই জানে না। তো এই জন্য একটা বিশাল ভোগান্তি হচ্ছে ভাই আসলে। আসলে অবস্থাটা এমন যেন অন্ধকার রাতে কেউ আমাকে চোখ বেঁধে ছেড়ে দিয়েছে, তোমার বাড়ি খুঁজে নাও। এই যে এই ব্রাদার দেখছেন, এখানকার বাসিন্দা, চাইনিজ। তিনি ইংরেজি বলতে পারছেন না, কিন্তু ইশারায় দেখে দিচ্ছেন যে কোন দিকে যেতে হবে। তিনি নামটি ট্রান্সলেট করে দেখে বুঝতে পেরেছেন যে কোন হোটেলে আমরা বুক দিয়েছি। উনি আমাদেরকে হেল্প করছেন খুব আন্তরিকভাবে। তিনি অন্যদিকে যাচ্ছিলেন, যখন দেখেছেন যে আমরা খুঁজে পাচ্ছি না কিছুই, তখন কিন্তু তিনি আমাদের সাথে সাথে এসেছেন হোটেলটি দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললেন না 2-3 বিল্ডিং পরেই আমাদের হোটেল বিল্ডিংটা, বলে তিনি তার কাজে দৌড় দিলেন। এটাই কে করে, আমাদের অনেক বড় উপকার করলেন। একেবারে কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। এটাই আমাদের হোটেলের গেট। নিলয় ঢুকে গেল। হ্যাঁ, সিসি ইন লেখা আছে, হোটেল সম্ভবত এটাই। থ্যাংক ইউ নিলয়। হ্যাঁ ভাই, অবশেষে অবশেষে। হ্যাঁ, আর একটু ফ্রেশ হয়ে হালকা এই যে এই হোটেলে আমাদের বুকিং দেওয়া রয়েছে। আমরা তো বুকিং দেওয়ার সময় রুমটা দেখেছি, অনেক সুন্দর। যে দেখি সেই ছবির সাথে বাস্তবে মিলে কিনা। রুম দেখানোর পরে ভাড়া কত সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব। নিলয় বলছে যে আগে রুমে যাই, ঘুমাতে হবে। উই হ্যাড এ বুকিং।
আমাদের যে হোটেলে বুকিং রয়েছে তাদেরকে জানালাম, তারা এখন সেটি চেক করে দেখছেন, মিলিয়ে দেখছেন যে আসলে আমাদের বুকিং দেওয়া রয়েছে কিনা। এই যে নিলয় মোবাইলে শো করছেন। বন্ধুরা চলে এসেছি আমাদের রুমের কাছে। এই যে 2008 এই রুমটি আমাদের দেওয়া হয়েছে। আর রুম কি এই যে খুলে নিলাম, দেখি রুমটা কেমন আপনাদের দেখাই, ভালোই হবে। ওয়াও, সুপরিসর একটা রুম, দেখুন খুবই সুন্দর লাগছে। বিছানা দেখুন একেবারে পরিপাটি, অনেক সুন্দর একটি বেড, কাপল বেড। আর এই চারপাশটাও কিন্তু খুব সুন্দর, এদিক থেকে আলো আসছে। ও, সুউচ্চ বিল্ডিং রয়েছে এদিকে। আর এই যে ওয়াল, এই ওয়ালগুলো দেখে মনে হচ্ছে অনেক প্রাচীন, পুরাতন সময়ের কোনো স্থাপত্য ছিল তার। আর এই পাশে দেখুন অনেক বড় একটি বিল্ডিং রয়েছে। এবার রুমটা ভালো করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে বসার জায়গা রয়েছে, সোফার মতো দেয়া রয়েছে। এর পাশাপাশি এই বেডটা খুব বড় নয়, কুইন সাইজ হবে, তবে খুব সুন্দর লেগেছে। আমি যে ধরনের রুম দেখেছিলাম ঠিক সে ধরনের রুমই আমাকে দেয়া হয়েছে। যে টাকার মধ্যে, কত টাকা বলছি আপনাদের, দেখুন এখানে লকার রয়েছে, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবো। এর পাশাপাশি দেখুন যে এই যে এখানে বসার ব্যবস্থা রয়েছে, চেয়ার রয়েছে, আমি এখানে ম্যাকবুকে কাজ করতে পারবো। এরকম জায়গা থাকলে আমার খুব ভালো লাগে, যে অন্তত খুব স্বস্তিতে কাজ করা যায়। আর এখানেই দেখুন কেটলি দেয়া রয়েছে, পানি দেয়া রয়েছে, চা কফি খেতে পারবেন। পাশে একটি টেলিভিশন রয়েছে। সব মিলিয়ে দেখুন খুব সুন্দর পরিপাটি এবং সুপরিসর একটি রুমই আমাদের দেয়া হয়েছে, যা খুবই ভালো লাগছে। বেডটিও আরামদায়ক, আমরা সারা রাত জার্নি করেছি, জেগেছিলাম। নিশ্চয়ই এই বেডে আমাদের খুব ভালো ঘুম হবে। শুধু বেড নয়, একটি হোটেলে এলে যে বিষয়টি আমি খুব ভালোভাবে লক্ষ্য করি, খেয়াল করি, যে সেই হোটেলের ওয়াশরুম কেমন। ওয়াশরুমের উপর অনেক কিছু নির্ভর করে। দেখুন ওয়াশরুমটা দেখায়, আমি নিজেও দেখি। বাহ, সুন্দর ওয়াশরুম। দেখুন এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে কমোড দেখছি, খুব ভালো। আর পাশাপাশি টাওয়েল দেয়া রয়েছে। আর এই পাশে দেখুন একটি বেসিন দেখতে পাচ্ছি এবং এখানে একটি মিরর রয়েছে। আর ঠিক পাশেই এখানে একটি হেয়ার ড্রায়ার রয়েছে। খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আর ওয়াশরুম থেকে বের হলেই এখানে একটি আলমিরার মতো রয়েছে, যাতে বেশ কিছু হ্যাঙ্গার ঝুলানো রয়েছে। বন্ধুরা ভাবছেন যে অনেক কিছুই বললাম, কিন্তু এই রুমটা কত দিয়ে বুক করেছি সেটা তো বললাম না। আসলে এই রুমের ভাড়া কিন্তু অনেক, এটা $123 পার নাইট ছিল। কিন্তু আমি যেই সময়ে এটি বুক দিয়েছি সেই সময় এটাতে 77% এই ধরনের হিউজ একটা ছাড় চলছিল। সেই ছাড়টা নিয়েই কিন্তু খুব অল্পতে ম্যানেজ করতে পেরেছি। এই প্রতি রাতের জন্য আমাদের এখানে গুনতে হবে $36 করে। 2 রাত থাকবো এখানে। 2 রাতের জন্য আমাদেরকে $72 দিতে হবে মানে কি, আমি ঢাকা থেকে দিয়ে এসেছি, অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা পে করেই এসেছি। যাক, $36 রুম সত্যিই আমার কাছে ভালো লেগেছে, খুবই সুন্দর। এই রুমের সাথে আমাদের 2 জনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, অর্থাৎ ফ্রি ব্রেকফাস্ট খেতে পারবো। আমরা যদি এটা কমপ্লিমেন্টারি না নিতাম তাহলে এই রুম $28 পেতাম। কিন্তু ব্রেকফাস্টে এখানে 2 জনে ব্রেকফাস্ট করতে গেলেই তো আমাদের $15-20 লেগে যেতে পারে। এসব জায়গায় যে মানের হোটেল এবং তাদের যে রেস্টুরেন্ট, অনেক টাকা খরচ হয়ে যায়। সেই বিবেচনা করেই কিন্তু আমরা $36 দিয়েই এই রুমটি বুক করেছি। এবং আজকেও আমাদের জন্য ব্রেকফাস্ট রয়েছে। এখন বাজে এখানে সকাল 9টা, 10টা পর্যন্ত ব্রেকফাস্ট তারা সার্ভ করে থাকে। তো আমরা একটু ফ্রেশ হয়ে আগে খাবো, খাওয়ার পরে ঘুমিয়ে যাব। ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নেমে এলাম রেস্টুরেন্টে। হরেক রকমের খাবার আছে এখানে।
অধিকাংশই অচেনা, জানি না কোনটি খেতে কেমন লাগবে। ফ্রাইড রাইস, ভুট্টা, মিষ্টি আলু আর সেদ্ধ ডিম নিয়ে ক্ষান্ত হলাম। খাবারগুলো খেয়ে কিছুটা পেট ভরলো, তবে স্বাদের তৃপ্তি পেলাম না। বন্ধুরা, পরের পর্বে দেখবেন গুয়াংজু শহর।